আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আর আপনাদের বলার কারণে আমরা ফন্টটা হলুদ থেকে সাদা করে দিচ্ছি। আশা করি এখন আর চোখে বেশি জ্বালা করবে না। তো আজকের ক্লাসটা তো হচ্ছে আপনাদের নির্ধারিত শিডিউল ছিল না, আগামীকালকে শুক্রবার ক্লাস নেওয়ার কথা, কিন্তু যে কোনো কারণে আমরা 10 তারিখ হিসাব মিলাইতে যে শুক্রবারে একটা ক্লাস দিয়ে দিয়েছি বেসিক ম্যাথের। এই জন্য ওদের ক্লাসটা আপনাদের শিডিউলে নিচ্ছে আর আপনাদের ক্লাসটা ওদের শিডিউল নিতেছি। সমস্যা নেই, একটা দিন একটু অ্যাডজাস্ট করে নেন। আমরা তো আগে থেকেই ঘোষণা দিচ্ছি, গতকালকেই বলছি, ঠিক আছে? তো শতকরা টপিকের ক্লাসগুলো কেমন লাগতেছে আপনাদের? কতটুকু ইমপ্রুভ হলো শতকরা সম্পর্কে? শতকরার অঙ্ক কিন্তু ভালো করে বুঝলে ম্যাজিকের মতো অনেক অঙ্ক করা যাবে। আমরা কিন্তু গত 2টা ক্লাসে অনেকগুলো বেসিক জিনিস শিখছি, যেগুলো অঙ্ক করার সময় অনেক হেল্পফুল হবে। সবাই কি ধরতে পারছেন বেসিক বিষয়গুলো? ওকে, আসি 91 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। হ্যাঁ, 90 নম্বর অঙ্কটা আপনাদেরকে করতে দিছিলাম, পারছেন কিনা একটু জানাবেন। 91 নম্বর থেকে শুরু করতেছি আজকে। আর যেহেতু আমরা পিডিএফ শেয়ার করে দিছি, কারো কোনো নির্দিষ্ট অঙ্কে নির্দিষ্ট প্রবলেম থাকলে সেগুলো বলতে পারেন, ঠিক আছে? নির্দিষ্ট যে কোনো প্রবলেমের ব্যাপারে বলতে পারেন, পোস্ট দিতে পারেন, কমেন্ট করতে পারেন, ঠিক আছে? মানে আমাদের কাছে আপনি রিস্ক করবেন, আমরা আপনার কাছে রিস্ক করার জন্য বসে আছি। তো 91 নম্বর অঙ্ক বলছে, এই প্রশ্ন এই অধ্যায়ে প্রায় 200টা প্লাস অঙ্ক করা হবে। এর মধ্যে মাঝখানে বেশ কিছু অঙ্ক স্কিপ করা হবে, কারণ ইনক্রিজ ডিক্রিজের ওইখানে একই নিয়মে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, ওগুলো একটু ফাস্ট করে দিলে, ঠিক আছে? বাকিগুলো আমরা শেষের দিকে অনেক কোয়ালিটি প্রশ্ন আছে, এগুলো রিটেনের জন্য হয়ে যাবে। এখন তো দেখতেছি যে এমসিকিউর ক্লাস করলে রিটেনও অনেকটা হয়ে যাবে, যেহেতু রিটেনে সহজ প্রশ্ন আসতেছে। 11 নম্বর বলছে 10% মান্থলি স্যালারি ইনক্রিজ রেজাল্ট ইন টাকা 9,000 পার ইয়ার ইনক্রিজ ইন স্যালারি ফর অ্যান এমপ্লয়ি। হোয়াট ওয়াজ হিজ মান্থলি স্যালারি বিফোর দ্য ইনক্রিজ? মানে এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। প্রশ্নটা ভাষাটা না বুঝলে কিন্তু উল্টাপাল্টা লাগবে। হ্যাঁ, দেখেন, সোজা প্রশ্ন কিন্তু কয়েক 2টা পরীক্ষা আসছে। বলছে যে 10% মান্থলি স্যালারি বৃদ্ধি পেলে একজনের বেতন 9,000 টাকা বাড়ে পার ইয়ার। ইনক্রিজ স্যালারি অফ অ্যান এমপ্লয়ির বাৎসরিক বেতন 9,000 টাকা বাড়ে। হোয়াট ওয়াজ, কত ছিল হিজ মান্থলি স্যালারি, তার বেতন বিফোর দ্য ইনক্রিজ, ইনক্রিজের আগে তার মান্থলি স্যালারি কত ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, বাৎসরিক মানে 12 মাসে বাড়তেছে 9,000, তাহলে এক মাসে বাড়তেছে কত? 12 দিয়ে কাটাকাটি করলে 7 12 84 থাকতেছে কত? 6 0 60 5 12 60 750। তার মানে এক মাসে 750 টাকা বাড়ে। এখন 10% বাড়া এর ভ্যালু হচ্ছে 750, তাহলে 100% এর ভ্যালু হবে 10 গুণ বেশি, তার মানে 7,500। এইটা হচ্ছে অ্যান্সার। এখন এই 12 মাস দিয়ে ভাগ করে নেওয়ার বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, কারণ এইখানে পার ইয়ার বলছে আর এইখানে বেতন চাওয়ার সময় কিন্তু মান্থলি চাইছে, তাহলে দুটো বেশি জটিল না? আচ্ছা, আবার আমরা চাইলে কিন্তু এখান থেকে ডাইরেক্ট মান্থলি বানাইতে পারি। 10% এর মান 9,000, তাহলে 100% এর মান হচ্ছে 90,000। তার মানে আগে তার বাৎসরিক বেতন ছিল 90,000। 10% বৃদ্ধি পেলে যদি 9,000 বাড়ে, তাহলে 100% হলে 90,000 হইতো। তাহলে 12 মাসে যদি হয় 90,000, তাহলে এক মাসে হবে 12 দিয়ে ভাগ, কাটাকাটি করলে এখানে ওই 7,500 টাকায় আসে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 7,500 টাকা, ঠিক আছে? ওকে, 92 নম্বর দেখেন, দ্য প্রাইস অফ এ পেন ইজ 25% মোর দ্যান দ্য প্রাইস অফ এ বুক। 92 নম্বরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে, অঙ্ক বলতেছে কি যে একটা কলমের দাম একটা বইয়ের দামের থেকে 25% বেশি। কোনো প্রশ্ন যদি না বুঝেন, ইনস্ট্যান্ট আমাকে বলবেন যে এই প্রশ্নের এই লাইনটা বুঝি নাই, তাহলে আমরা আরেকটু সাপোর্ট দিব, ঠিক আছে? আচ্ছা,
তো দ্য প্রাইস অফ এ পেন 25% মোর দ্যান দ্য প্রাইস অফ বুক, দ্য প্রাইস অফ এ পেন হোল্ডার ইজ 50% মোর দ্যান দ্য প্রাইস অফ দ্য বুক। তার মানে পেনের দাম বইয়ের থেকে 25% বেশি, আর পেন হোল্ডারের দাম আবার বইয়ের থেকে 50% বেশি। হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ দ্য পেন হোল্ডার মোর দ্যান দ্য প্রাইস অফ এ পেন? তাহলে কি হচ্ছে, তাহলে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ দ্য পেন হোল্ডার, পেন হোল্ডারের প্রাইস পেনের থেকে কত বেশি। তাহলে এখানে কিন্তু তিনটা জিনিস, একটা হচ্ছে পেন, একটা হচ্ছে বুক, আর একটা হচ্ছে পেন হোল্ডার মানে কলমদানি। টাকার পরিমাণে দেওয়া নাই, কি বলা আছে 25% বেশি, তাই না? তাহলে খেয়াল করেন যে আমরা এখানে কিন্তু গত ক্লাসের মতোই পিকিউ আর বা এবিসি এর যে তিনটা রিলেশন, এই রিলেশনের মধ্যে ঘাবড়ে যাব। কেমন দেখেন যে 25% বেশি কার দাম, পেনের দাম কার থেকে, বইয়ের থেকে। তাহলে বুক যদি 100 লিখি তাহলে এটা লিখতে হবে 125। এখন আসি যে দ্য প্রাইস অফ পেন হোল্ডার ইজ 50% মোর দ্যান দ্য প্রাইস অফ বুক। তাহলে বইয়ের থেকে আবার পেন হোল্ডারের দাম কত, 50% বেশি, তার মানে 150। এখানে কিন্তু 100 থেকে দুই পাশে হিসাব হচ্ছে, ঠিক আছে? পেন হোল্ডারের দাম 50% বেশি বইয়ের থেকে। হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ দ্য পেন হোল্ডার মোর দ্যান দ্য প্রাইস অফ দ্য পেন? পেনের থেকে পেন হোল্ডারের দাম শতকরা কত বেশি? এখানে 125 আর এখানে 150, তার মানে দেখেই বোঝা যাচ্ছে যে 25 টাকা বেশি, তাই না? আচ্ছা, তাহলে 25 টাকা যদি বেশি হয় 100-তে কত? 125-এ যদি 25 হয় 100-তে কত? 5 25 125, 5 100 হচ্ছে 20%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 20%। তাহলে এই যে এইভাবে যে পেন, বুক আর পেন হোল্ডার লিখলাম, এটা আর কি ইমাজিন করে হিসাব করাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যাতে রিলেশন গুলো ঠিক থাকে। এই 25% মোর আর 50% মোর, কে কার থেকে মোর, এবং দুই পাশে রিলেশনটা ঠিক থাকলো কিনা, এটা গুরুত্বপূর্ণ। এখানে 100 বুক ধরে দুই পাশে হিসাব মিলে যাচ্ছে, এই জন্য সহজে পারা যাচ্ছে। 93 নাম্বার। আচ্ছা, এইভাবে কি সিরিয়ালি অঙ্ক করে দিতে হবে নাকি স্কিপ করবো কিছু? ক্লাস তো শুরু হয়েছে, বাট ক্লাসটা একটু গ্রুপে শেয়ার না দেওয়ার কারণে অনেকে বুঝতেছে না। সিরিয়ালই তো করতেছি, কিন্তু সমস্যা হচ্ছে যে হ্যাঁ 92 নাম্বার তো ক্লিয়ার। ইশরাত জাহান দৃষ্টি বলতেছেন 92 নাম্বারটা তো করলাম, এখন 93 নাম্বার। কিন্তু এইভাবে সিকুয়েন্সিয়ালি সবগুলো অঙ্ক করতে গেলে তো অবস্থা খারাপ, মানে একই নিয়মের কিছু অঙ্ক স্কিপ করতে দিতে হবে। 1 dozen eggs and 10 pounds of apples are currently of the same price। তার মানে 1 ডজন ডিম আর 10 পাউন্ড আপেলের দাম সেম বর্তমানে। If the price of a dozen eggs rises by 10%, যদি এই 1 ডজন ডিমের দাম 10% বৃদ্ধি পায়, দ্যাট অফ আপেলস রাইজেস 2%, আর যদি ওই 10 পাউন্ড যে আপেল এদের দ্যাট অফ আপেলস রাইজ 2% দাম বৃদ্ধি পায়, হাউ মাচ মোর উইল ইট কস্ট টু বাই এ ডজন অফ এগস অ্যান্ড 10 পাউন্ডস অফ আপেল? তাহলে হাউ মাচ মোর কত টাকা বেশি লাগবে, উইল ইট কস্ট খরচ হবে, টু বাই কিনতে 1 ডজন এগ আর 10 পাউন্ডস আপেল। তাহলে এখানে দেখেন 1 ডজন আর 10 পাউন্ডের যে কথাটা বারবার বলতেছে, কিন্তু এখানে কিন্তু এই ডজন মানে দর্জনকে একটা 12টায় ডজন অথবা 10 পাউন্ডস 1 পাউন্ডস এইভাবে হিসাব করার দরকার নাই, কারণ এখানে কখনো একটার কথা বলা নাই। শুরুতে যে 1 ডজন আর 10 পাউন্ডস বলছে, শেষেও কিন্তু এ ডজন আর হচ্ছে 10 পাউন্ডসে বলতেছে। তার মানে জিনিসটা যেভাবে আছে ওইভাবেই থাকবে, কোনো ভাঙাভাঙির দরকার নাই। তাহলে কি হচ্ছে, দুটার জিনিসের দাম সেম। সেম মানে কি, তাহলে পার্সেন্টেজে যেহেতু হিসাব আছে, তাহলে দুটাই 100 100 ধরি।
এটা হচ্ছে এগের দাম, আর এটা হচ্ছে আপেলসের দাম। এখন কি বলছে যে প্রাইস অফ এ ডজন অফ এগস রাইজেস বাই 10%। এটা যদি দাম 10% বৃদ্ধি পায় আর এটার দাম যদি 2% বৃদ্ধি পায়, তাহলে কত পার্সেন্ট দাম বেশি লাগবে দুইটা কিনতে? তাহলে 100 100 200-তে বৃদ্ধি পাইলো কত? 12 টাকা। তার মানে 200 টাকায় বৃদ্ধি পাইলো 12 টাকা। তাহলে 100-তে কত? শতকরা হচ্ছে 6%। তাহলে এই যে 6% বেশি লাগবে, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6%। ঠিক আছে? তো এই যে দেখেন সিম্পলি করা যাচ্ছে, বাট প্রশ্নটা পড়ে একটু মনে হচ্ছে না বেখাপ্পা টাইপের, ডোজের কথাটা বারবার আসতেছে, 12-12টা মনে হচ্ছে, আপেলের কথা আসতেছে। ঠিক আছে, কিন্তু ওইটা অঙ্কের উপর কোনো ইফেক্টই ফেলতেছে না, এবং এই অঙ্কটা পুরোটা মুখে মুখেও করা যাইতো। ঠিক আছে, আচ্ছা, তো এই জন্য কোনো অঙ্ক দেখে ঘাবড়ে যাবেন না। ঠিক আছে, আচ্ছা, এই অঙ্কটাতে ডিজিটে একটু মিস্টেক ছিল, ফ্র্যাকশন, এটা আমি স্কিপ করি, হালকা ঘাবড়ে যাবো। 95 নম্বরটা দেখেন, ওটা চেষ্টা করে তারপর পরে করা দিব, নি সমস্যা নেই, সলভ ক্লাসে করা দিব। 95 বলছে যে এই ম্যানুফ্যাকচারার সেলস 3 প্রোডাক্টস সাচ অ্যাজ এ, বি অ্যান্ড সি। তাহলে 3টা প্রোডাক্ট কি করে? সেলস করে। প্রোডাক্ট এ কস্ট 200 and sells for 250. Product B cost 150 and sells 180. Product C cost 100 and sells for 110. On which product has maximum percentage of profit? ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার কত বলেন? সিম্পলি পাওয়া যাচ্ছে, সম্ভব। কেন? কারণ হচ্ছে দেখেন যে 200 টাকা যখন কিনতেছে, 250 টাকা বিক্রি করতেছে, 50 টাকা লাভ। 200-তে 50 লাভ মানে 25% লাভ। 150 টাকা কিনে 180 টাকা বিক্রি মানে 30 টাকা লাভ। এখানে হচ্ছে 20% লাভ, মানে 150-এর 30 মানে 5 ভাগের 1 ভাগ 20% লাভ। আর সি তো দেখে বোঝা যাচ্ছে 10%। তাহলে কোনটাতে বেশি লাভ? অবশ্যই প্রথমটাতে বেশি লাভ। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এই যে সি অ্যান্সার, এ প্রোডাক্টটাতে বেশি লাভ। ধরতে পারছেন কিনা বলেন? এটা যদি ধরতে না পারেন তাহলে পার্সেন্টেজের এতগুলা ক্লাস করে কি লাভ হলো? ঠিক আছে, এই 200 টাকায় কিনে 250 টাকায় বিক্রি, এটা 25%। 150 টাকায় কিনে 180 টাকায় বিক্রি, এটা হচ্ছে 20%। আর এটা দেখেই বোঝা যাচ্ছে 10%। কোন পার্সেন্টেজ বেশি? এটা বেশি। কারণ এইভাবে যদি লিখে না দিয়ে ডাইরেক্ট করি, অনেকে কঠিন মনে করেন। ঠিক আছে, আচ্ছা, ওকে। 96 নম্বর, ভ্যালু অফ পার্সেন্টেজ। প্রশ্নের মধ্যে যে পার্সেন্টেজ থাকবে এখান থেকে ভ্যালু বাড়ি করতে হবে। ঠিক আছে, তো 96 বলছে এ ক্রিকেট টিম হ্যাজ ওন 40 গেমস আউট অফ 60 প্লেড। তাহলে 60টা খেলে 40টা গেমে জিতলো। ইট হ্যাজ 32 মোর গেমস টু প্লে, আরো 32টা গেম খেলা বাকি আছে। হাউ মেনি অফ দিস মাস্ট দ্য টিম উইন টু মেক ইট রেকর্ড 70% উইন ফর দ্য সিজন। তাহলে এই অবশিষ্ট খেলাগুলোর মধ্যে থেকে আর কতটাতে জিতলে মোটের উপর 70% গেম জেতা হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটু ভাষাটা বুঝি যে এখানে হচ্ছে গেম, এটা হচ্ছে টোটাল গেম, হ্যাঁ, তারপর হচ্ছে উইন আর হচ্ছে লস। তাহলে টোটাল গেম হচ্ছে কতটা? প্রথমে ছিল 40 গেমস আউট অফ 60 প্লেড। তাহলে 60টা খেলছে, 40টাতে জিতছে, তাহলে 20টাতে হারছে। এখন বলতেছে যে 32 মোর গেমস, তাহলে আরো 32টা গেম বাকি আছে। তাহলে মোর গেম কতটা? তাহলে টোটাল গেম কতটা? 92টা। এর মধ্যে জিততে হবে কতটা? 70% উইন। তাহলে কার 70%? এই 92 এর 70%। 92 এর 70% মানে কত? 0 0 কাটা। হাউ মাস্ট অফ দিস মাস্ট দ্য টিম উইন টু মেক ইট রেকর্ড 70% উইন ফর দ্য সিজন। তাহলে 10 দিয়ে এটা কাটাকাটি করা তো যাচ্ছে না। তাহলে 7 দুগুণে 14, 4 করে 1, 7 লং 63 আর 64। 10 দিয়ে কাটলে 64.4। তার মানে টোটাল 64.4টা গেমে জিততে হবে।
তাহলে বলতেছে যে এখন টোটাল গেম কটা, 60টা আর 32টা 92টা, এর মধ্যে 64.4টা জিততে হবে, আগে থেকে দিচ্ছে 40টা, তাহলে আর জিততে হবে 24.4, অথবা এটাকে পূর্ণ সংখ্যা লিখলে 25টা লেখা যায়। তাহলে আরো 25টা গেমে জিততে হবে, তাহলে তার মোটের উপর 70% উইন রেকর্ড হবে। এখানে লসের হিসাবটা আর দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি 97 নম্বর, কাছাকাছি নিয়মের অঙ্ক। দেখেন 2018 সালে আসছে। In June, a baseball team that played 60 games had won 30% of its games played. তাহলে 60টা গেমের মধ্যে 30% জিতছে, তার মানে 60 আর 30 গুণ করলে, আমরা গত ক্লাসে কিছু শর্টকাট টেকনিক দেখছি যে দুইটা শূন্যওয়ালা সংখ্যা থাকলে পার্সেন্টেজ হিসাব করার সময় 0 বাদ দিয়ে গুণ করতে হয়। তাহলে 18টা, তাহলে 60-এর মধ্যে 18 গেলে তাহলে 6 সাথে 42টা হচ্ছে হার্স। আফটার এ ফেনোমেনাল উইনিং স্ট্রেক, দিস টিম রেজ ইটস অ্যাভারেজ টু 50%। তাহলে এই যে উইনিং স্ট্রেক, হাউ মেনি গেমস মাস্ট দ্য টিম হ্যাভ ওন ইন এ রো, এই ইন এ রো মানে কি, একটানা কতটা খেলায় জিততে হবে টু অ্যাটেন্ড দিস অ্যাভারেজ, তাহলে তার মোটের উপর 50% উইন হবে। 50% উইন মানে কি, 50% উইন মানে যতগুলা খেলা তার অর্ধেক উইন আর অর্ধেক লস। এখন আগে খেলছে কতটা, 60 গেম, আর এরপরে যতগুলো গেম খেলবে সবগুলোতে উইন হবে। এখানে কিছু উইন হয়েছে, কিছু লস হয়েছে, তাহলে 18টা উইন হয়েছে আর 18টা লস। সিরিয়াসলি একটু খেয়াল করেন, খুবই সিম্পল অঙ্কটা। দেখেন যে এইখানে যতগুলো খেলবে সবগুলোতে উইন হবে, তাই না? তাতে উইন আর লস সমান সমান হবে। তাহলে লস যে 42টা আছে, এটা তো বাড়বেও না কমবে না, এটা 42-এ থাকবে। তাহলে এই যে উইন যে 18টা আছে, একেও 42 বানাইতে হবে, তাহলে 42 সমান সমান হবে, আর যখনই সমান সমান হবে তখন 50% হয়ে যাবে। তাহলে আমরা কত সিম্পল দেখেন, তাহলে 42 আর 18-এর যে ডিফারেন্স, 42 মাইনাস 18 সমান সমান কত, 20, 22 বাদ দিলে হচ্ছে 22, 22 আর 2 24, তাহলে 24 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে কয়েক সেকেন্ডে পারা যাবে, আর মাঝখানের অর্থগুলা কিন্তু খুব উল্টাপাল্টা না, জাস্ট ভাষাটা বুঝলে হয়ে যাবে। তাহলে নেক্সট আসি 98 নম্বর। In a group of 60 probationary officers, 40% of them were promoted, 12 of them were terminated, and rest to them were placed on a probation for the second time. What percent of the probationary officers were placed on probation for the second time? এটা 5 সেকেন্ডে করার মতো অঙ্ক, কিন্তু দেখেন ইংরেজিতে ভাষাগুলো মনে হয় অনেক লেংদি। এখান থেকে কিন্তু একটা আইডিয়া ডেভেলপ হচ্ছে বারবার, যে এই বড় বড় অঙ্ক পড়তে সময় লাগতেছে, কিন্তু টার্নিং পয়েন্টটা ধরতে পারলে খুব দ্রুত অ্যান্সার করা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে টার্নিং পয়েন্ট এখানে কি হচ্ছে, ইন এ গ্রুপ অফ 60 প্রবেশনারি অফিসার, 60 জন প্রবেশনারি অফিসারের মধ্যে এই 60 জন, 40% অফ দেম ওয়ার প্রমোটেড, 40% হচ্ছে প্রমোটেড করা হলো 60 জনের মধ্যে, কিন্তু 12 অফ দেম ওয়ার টার্মিনেটেড। তাহলে 12টা হচ্ছে, এটা কিন্তু 12 জন, 40% আর 40 জন, 12% আর 12 জন কিন্তু একসাথে না। এন্ড রেস্ট অফ দেম, তাহলে দেখেন এখানে 60-এর 40% আর এখানে 60-এর 12 জন, 60-এ 12 জন মানে দেখে কি বোঝা যাচ্ছে, 60 আর 12 মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ, তার মানে 5 ভাগের 1 ভাগ মানে এটা 20%। পার্সেন্টেজ বানাবো নাকি এইটাকে 40, 60 আর 40 হচ্ছে 4, 6, 24 জন বানাবো, এইটা আমাকে প্রশ্নটা বলে দিবে। প্রশ্নের শেষের অংশ কি চাইছে, হোয়াট পার্সেন্ট, মানে পার্সেন্ট চাইছে। পার্সেন্ট যেহেতু চাইছে, অফ দেম প্রবেশনারি অফিসার ওয়ার প্লেসড অন প্রবেশন ফর দ্য সেকেন্ড টাইম, এই যে টার্মিনেটেড এন্ড দ্য রেস্ট টু ওয়ার দেম প্লেসড ফর দ্য সেকেন্ড, মানে শেষের যে অংশটা, এইটার পার্সেন্টেজ কত হবে এটা চাইছে। তাহলে আমাদের একটা পার্সেন্টেজ দেওয়া আছে, একটা সংখ্যায় দেওয়া আছে, এটাকে পার্সেন্টেজ বানাইয়া দেখতেছি 40% আর 20%, এখানে 60% চলে গেল, তাহলে অবশিষ্ট আর 40% হচ্ছে আমাদের অ্যান্সার।
এখন যদি আমরা সংখ্যা হিসাব করি তাহলে এখানে 60 জনে 12 জন, এখানে হচ্ছে 24 জন, 24 জনে 12 জন মিলে হচ্ছে 36 জন, তাহলে আর থাকে কতজন? আর থাকে 24 জন। এগুলো কিন্তু জন জন, জন জন বানাইলে কি হচ্ছে, আবার পার্সেন্টেজে কনভার্ট করতে হচ্ছে, কিন্তু ডাইরেক্ট পার্সেন্টেজ নিয়ে ডিল করলে কি হচ্ছে, যেটা বাইর হচ্ছে ওটাই অ্যান্সার। কারণ এই 3 গ্রুপ মিলে তো আবার 100% মিলাইতে হবে, তাই না? এখন দেখেন এই 60 জনের এখানে 24 জন যখন ছিল তখন আমরা পার্সেন্টেজে 40% বলছি, তাহলে 60 জনের 24 জন মানে এটাও 40% হবে, ঠিক আছে? তাহলে সি হচ্ছে অ্যান্সার। তাহলে আসি নেক্সটে। 98 নাম্বারটা ক্লিয়ার সবাই না? টু টেইলর X and Y are paid a total of টাকা 550 per week by their employer. If X is paid 120% of the amount paid to Y, how much is Y paid per week? X আর Y দুইজনে মিলে দেখেন একজন 120% আর একজন 100%, তাহলে 220% মান। এই কিছু অঙ্ক শর্ট করে দেবেন, এই অঙ্কটা স্কিপ করতাম, একটু টাচ দিয়ে দেই, কারণ এতগুলো অঙ্ক সিম্পল অঙ্কগুলোতে ফাস্ট করে দিতে হবে। তাহলে উত্তর কি চাইছেন? হাউ মাচ ওয়াই পেড, তাহলে এক্স ইজ পেড 120%, তার মানে এক্স 120%, তাহলে ওয়াই হচ্ছে 100%, তাহলে 100% এর মান বাড়ি করলে হয়ে গেল, ঠিক আছে? 0 0 কাটা 11 5 11 55 11 2 22 2 50 5 50 250, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 250, ঠিক আছে? ওকে, 100 নম্বর প্রশ্ন দেখেন। Sattar receives a basic salary of টাকা 90 weekly plus a 20% commission on all sales. He had টাকা 3000 in sales this week. On sales he had টাকা 3000 in sales this week. How much did he make total? তাহলে স্যালারি পায় কত টাকা? 90 টাকা উইকলি, আর প্লাস 12% হচ্ছে কমিশন পায় অন এ সেলস, একটা সেলের উপরে। হি হ্যাড টাকা 3000 ইন সেলস দিস উইক, এই সপ্তাহে তার সেল হচ্ছে 3000 টাকা। হাউ মাচ ডিড হি মেক টোটাল, সে টোটাল কত টাকা পাবে? এগুলো পানির মতো অঙ্ক। 90 আর 3000 এর 12% মানে কি? 36, 3 12 36, 360 টাকা। 360 টাকা 90 টাকা মানে 450 টাকা। এইভাবে মুখে মুখে অঙ্ক করে স্কিপ করলে সমস্যা আছে কোনো, নাকি আবার এটাও করে দিতে হবে? না মুখে মুখে করলে নাকি মাথার উপর দিয়ে যায় অনেকের? রেসপন্স করবেন। করে দেন স্যার, ওরে বাবা সবগুলা করে দিতে হবে। হ্যাঁ, শুধু নাম্বার কি বলছে? অ্যাজ এ সেলস পারসন পলিক্যান, এগুলো কিন্তু রিটেনের প্রশ্নের পাইতে কমিশন রিলেটেড প্রশ্ন, ঠিক আছে? পলিক্যান চুজ ওয়ান অফ দ্য টু মেথডস। দেখেন এটা কম্বাইনে 2022 সালে আসছে, দেখে মনে হচ্ছে অনেক বড় প্রশ্ন, কিন্তু সময় লাগবে না। আচ্ছা আচ্ছা, অর্থগুলা কি ধরতে পারতেছেন? আমি তো একটু অর্থগুলা অত সূক্ষ্মভাবে করে দিতেছি না, সামারি বলতেছি। এটা কি সমস্যা হচ্ছে কিনা বলেন? বলছে অ্যাজ এ সেলস পারসন, একজন বিক্রেতা হিসেবে পলি ক্যান চুজ ওয়ান অফ টু মেথডস, সে দুইটার যে কোনো একটা মেথড নিতে পারে, সেটা হচ্ছে যে অফ অ্যানুয়াল পেমেন্ট, বাৎসরিক পেমেন্ট, আইদার অ্যান অ্যানুয়াল স্যালারি অফ টাকা 35,000 উইথ নো কমিশন, সে একবারে বেতন 35,000 টাকা নিবে, কোনো কমিশন পাবে না বাৎসরিক, অফ অ্যান অ্যানুয়াল স্যালারি অফ টাকা, নো কমিশন অফ অ্যান অ্যানুয়াল স্যালারি অর টাকা, অর মানে অথবা, ঠিক আছে, টাকা 10,000 টাকা নিবে প্লাস এ 20% কমিশন অন হার টোটাল অ্যানুয়াল সেলস। তার মানে হয় 35,000 টাকা বেতন নিবে আর কোনো কমিশন নাই, অথবা বেতন কম 10,000 টাকা, কিন্তু এর সাথে আবার কি আছে? কমিশন আছে। কমিশনটা কত পার্সেন্ট? 20%। ওকে, নাইস। এন্ড কি বলতেছে? হোয়াট মাস্ট হার টোটাল অ্যানুয়াল সেলস বি টু গিভ হার দ্য সেম অ্যানুয়াল পে উইথ আইদার মেথড। তাহলে তার বাৎসরিক সেলটা কতটুকু হইতে হবে যাতে তার উভয় ক্ষেত্রে বেতন দুটা সেম থাকে? তো যেহেতু তার ফিক্সড বেতন 35,000, তাহলে এই কমিশনের বেতনটাও 35,000 বানাইতে হবে, তাই না? আচ্ছা, এখন তার কমিশনের হার কত? 20%। তাহলে দেখেন এক পাশে হচ্ছে এটা, যদি এক্স ধরে করি তাহলে এক্স লেট সেল টোটাল সেলস ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে প্রশ্ন মধ্যে কি হচ্ছে? প্রশ্ন মধ্যে হচ্ছে 10,000 প্লাস এক্স এর এই যে এত টাকা সেল, এর 20% হচ্ছে কমিশন, এই দুইটা যোগ করলে ইকুয়াল টু হচ্ছে 35,000। এইখান থেকে কিন্তু শর্টকাটা তৈরি হবে। 10,000 ওই পাশে চলে গেলে এক্স এর 20% সমান সমান
25,000, তাহলে x সমান সমান 20% মানে 5 ভাগের 1 ভাগ, এটা ওই পাশে চলে গেলে হবে গুণ, তাহলে গুণ হয়ে গেলে 5 গুণ হয়ে যাবে, 20% মান যাই হবে 100% মান হবে 5 গুণ, তাহলে 25 এর 5 গুণ হচ্ছে 125, আর এই 3টা শূন্য, তার মানে 1,25,000, এই সি হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে এক্স লিখে যখন করলাম তখন কিন্তু মুখোমুখি করার টেকনিকটা কাজ করতেছে না, অথচ মুখোমুখি করা যায় কিভাবে দেখেন, যে 35,000 10,000 তো সে ফিক্সড বেতন পেয়ে গেল, তাহলে আর 25,000 টাকা কমিশন থেকে পাইতে হবে, কমিশন যেহেতু 20% মানে 5 ভাগের 1 ভাগ, তাহলে 25,000 টাকা যদি 5 ভাগের 1 ভাগ হয় তাহলে 5 গুণ কত হবে, 25-এর 5 গুণ মানে 1,25,000, 5 সেকেন্ডে করা যাবে, জাস্ট পুরো অঙ্কের সামারিটা ধরতে পারতে হবে। এই অঙ্কটা যে 5 সেকেন্ডে পারা যায় এটার জন্য কি দরকার, 25-কে 5 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে 25,000। 103, since 1999 Robbie has gained 2 kilogram of weights every year. In 2009 he was 25% heavier than in 1999. How much did Robbie weight in 2005? কিছু অঙ্ক আপনারা একটু হেল্প করেন তাহলে তো আমাদের সুবিধা হয়, তাই না? এই যে 103 নম্বর অঙ্কটা, এটা আপনারা একটু হেল্প করতে পারবেন? বলদের অ্যান্সার কত? আমি খুব ফাস্ট করাই তো এই জন্য মাঝে মাঝে একটা দুটো অঙ্ক করতে দিয়ে একটু আপনাদের মাথাটা গরম না হওয়ার সুযোগ দিচ্ছে আর কি। তাহলে 1999 সালে রবি হ্যাজ গেইন 2 কিলোগ্রাম অফ ওয়েটস এভরি ইয়ার, প্রত্যেক বছরে সে 2 কেজি করে ওজন বাড়ে। ইন 2009, তাহলে 1999 পরে 2009 মানে 10 বছর পরে হি ওয়াজ 25% হেভিয়ার, তাহলে 10 বছরে সে প্রত্যেক বছরে 2 কেজি করে বাড়লে 10 বছরে সে 20 কেজি বাড়ার কথা, আর এই 20 কেজিটা হচ্ছে তার 25% হেভিয়ার হয়ে গেল, তার আগের ওজনের থেকে 25% সে বেশি হয়ে গেল। আচ্ছা, এখন কি বলছে, হেভিয়ার দেন ইন 1999, তার মানে 1999-এ যে ওজন ছিল, ধরেন আছে যে 1999-এ একটা ওজন ছিল, এই ওজনটা প্রতি বছরে 2 কেজি করে বেড়ে 2009-এ এসে টোটাল কয় কেজি বাড়বে, যেহেতু 10 বছর পরে, তাহলে 10 দুগুণা 20 কেজি বাড়বে, এটা কিন্তু এরই সমান ওজন। আর এখানে কত ওজন ছিল জানি না, এখন এই ওজনটা যা ছিল ধরেন সেটা 100% ছিল, এই ওজনটা বেড়ে বেড়ে এখানে হয়ে গেছে 25% বেশি, তার মানে এটা হয়ে গেছে 125%। And how much did Robbie weight in 2005? এখন এখানে আবার 1999 আর 2009 এর মাঝখানে এখানে 2005 এর কথা বলছে। 2005টা কি, 99 থেকে এটা 6 বছর পরের হিসাব, ঠিক আছে? 6 বছর পরে মানে কি, এই যে 2 যোগ 2 যোগ 2 এই 6 যোগ হবে, ঠিক আছে? মানে প্রত্যেক বছর 2 বছর না, তাহলে সরি 6 না, মানে 6 বছর মানে 2 কেজি করে হলে 12 কেজি যোগ হবে। এখন এখানে তাহলে আমাদের টার্গেট হচ্ছে 1999 সালে কত কেজি ছিল এটা বাড়ি করা, তার সাথে 12 কেজি যোগ করে দেওয়া। এটা কিভাবে পাবো, দেখেন তার ওয়েট বাড়লো 20 কেজি আর ওয়েট পার্সেন্টেজে বাড়লো 25%, তাহলে আমরা বলতে পারি না 25% এর মান 20 কেজি, বুঝলে কিন্তু এইটুকু লিখলে হবে। 25% এর মান যদি 20 কেজি হয় তাহলে 100% এর মান হবে 4 গুণ 80 কেজি, তার মানে এই যে 1999 সালে তার ওজনটা ছিল 80 কেজি, এখন 6 বছর পরে প্রত্যেক বছরে 2 কেজি করে বাড়লে 12 কেজি বেড়ে তার ওজনটা হয়ে যাবে 92 কেজি। 92 হচ্ছে তার 2015 সালের ওজন। সবাই কি ক্লিয়ারলি ধরতে পারছেন? ধরতে পারলে আমরা নেক্সটে আসবো, একটু নাম্বার লিখে ফার্স্ট বলবেন। 104 বলছে there are 900 students in school, 4% of them left the school, 50% of them remaining are girls. How many girls remained in the school? এগুলো পারবেন, এটা স্কিপ করি। 105 in a class 65 students and 4 teacher, each student got sweets that are 20% of the total number of students, and each teacher got sweets that are 40% of the total number of students. How many sweets are there? এটা বাংলাদেশ ব্যাংক এটি 2023 সালে আসছে, ঠিক আছে? মানে এই কয়েকদিন আগে যে পরীক্ষা হলো এই পরীক্ষাতে আসছে, সর্বশেষ পরীক্ষাতে।
আচ্ছা, তো এটা করি, খুব জরুরি কিছু না কিন্তু। দেখেন যে একটা ক্লাসে 65 জন স্টুডেন্ট, মানে অঙ্কটা হচ্ছে কি বাংলা অর্থটা বুঝতে পারতে হবে। একটা ক্লাসে 65 জন স্টুডেন্ট আছে এন্ড 4টা টিচার আছে, 65 স্টুডেন্ট আর 4 টিচার। ইচ স্টুডেন্ট গট সুইটস দ্যাট আর 20% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্ড ইচ টিচার। তার মানে স্টুডেন্টরা পেলো স্টুডেন্টের সংখ্যার 20% মিষ্টি। তাহলে 65টা স্টুডেন্ট হলে একজনে পাবে কত টাকা? 65-এর 20% মানে 5 ভাগের 1 ভাগ, মানে 13টা করে। তাহলে এটা হচ্ছে স্টুডেন্টের মিষ্টি সংখ্যা। আর টিচাররা পেলো নাম্বার অফ স্টুডেন্ট, দ্য টিচার গট সুইটস দ্যাট আর 40% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে 4 জন টিচার এরা আবার পেলো 40%। কার 40%? স্টুডেন্টসদের 40%, টিচারদের 40% না কিন্তু। তাহলে স্টুডেন্ট আছে কয়জন? 65 জন। 20% মানে যদি 13 হয়, তাহলে 40% মানে হবে 26। তাহলে এই দুটো যোগ করলে টোটাল মিষ্টির সংখ্যা বাইর হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে দেখেন 13 5 দ্বারা 65, 5 হাতে করে 6, 6 13 78 আর 6 84 প্লাস 26 দুগুণা 52, 52 দুগুণা 104, 100 আর 800 মিলে 900, 45 আর 4 মিলে হচ্ছে 49, 949টা মিষ্টি। সি নাম্বার হচ্ছে অ্যান্সার। তাহলে অর্থ বুঝলে এই ধরনের অঙ্ক করার জন্য কি খুব মাথা খাটাইতে হবে? খুব বেশি কিন্তু মাথা খাটানোর প্রয়োজন নাই। ঠিক আছে। 106 ইন এ গ্রুপ অফ 135 পার্সনস। ক্লাস কি ফাস্ট হয়ে যাচ্ছে না স্লো হচ্ছে না ঠিক আছে একটু জানাবেন, কারণ অঙ্ক অনেক তো। আবার মনে হচ্ছে একটু করে হিন্টস দেই, আবার মনে হচ্ছে স্কিপ করি, আবার একটু দেখতেছি ভিন্ন ভিন্ন অঙ্ক। ঠিক আছে, সবকিছু মিলে বিষয়গুলো একটু কমপ্লিকেটেড, মনস্তাত্ত্বিক বিষয়। ওকে, 107 নাম্বার কি বলছে? ইন এ গ্রুপ অফ 135 পার্সনস 50 পিপল কন্ট্রিবিউটেড। এটা আসছে কোথায়? বিবি ক্যাশে 2023। 50% পিপল কন্ট্রিবিউটেড টু টাকা 40 ইস, 30% কন্ট্রিবিউটেড টাকা 60 ইস, and the remaining person contributed টাকা 80. Find the average contribution for the group. এই যে অ্যাভারেজ যখন বলছে তখন এইখানে যদি আমাদের 135 দিছে না, এই 135 কিন্তু এমন একটা বেখাপ্পা সংখ্যা, আর 50%, 30% যেটা নিয়ে আসতে যান সেটাতে কিন্তু দশমিক চলে আসবে। আবার যেহেতু এখানে অ্যাভারেজ বলছে শেষে, তাহলে অ্যাভারেজের ক্ষেত্রে এখানে যাই ধরেন, এক্স ধরেন আর 100 ধরেন, অ্যান্সার কিন্তু একই আসবে। কারণ 50% পিপল বলছে, এখানে যতজনই হোক তার 50%, 30% বলছে তার মানে এখানে যতজনই হোক তার 30%। এখন এখানে যদি 100 ধরে করি তারপরে অঙ্ক একই আসবে। তাহলে 50% পিপল কন্ট্রিবিউট 40 টাকা, তার মানে 50 গুণন 40। 30% কন্ট্রিবিউট 60 টাকা, মানে 30 গুণন 60। মানে এটা আমরা 100 ধরলাম, এই জন্য যত পার্সেন্ট বলতেছে তত জন হিসাব। এন্ড দ্য রিমেইনিং কতজন? রিমেইনিং হচ্ছে 20 জন। 50 জন আর 30 জন চলে গেলে থাকে 20 জন। কন্ট্রিবিউট টাকা 80, তাহলে 20 জন হলে 80 টাকা। এই যে টাকাগুলো যোগ করে যদি আমি 100 দিয়ে ভাগ করে দিই, 100 কোথায় পাইলাম? এই 135টাকে বাদ দিয়ে আমরা 100 ধরছি পার্সেন্টেজের কারণে। ঠিক আছে, তাহলে 100 দিয়ে ভাগ করি, তাহলে দেখেন এইখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য আছে, মানে 2টা করে শূন্য কমন নিলাম, কমন নিয়ে 100-র সাথে ডিসমিস করে দিলাম। তাহলে থাকলো কত? 4 5 20 প্লাস 3 6 18 প্লাস 8 2 16, 16 18 আর 20-এর 3 18 54, যেহেতু এটা ধারাবাহিক সংখ্যা তাহলে 3 18 54। 54 কি? 54 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে বি 54 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলেন? দেয়ার ওয়ার্কার্স এক্স ওয়াই এন্ড জেড। এই যে রিলেশনগুলো খুব ইম্পর্টেন্ট, 3 জন থাকলে রিলেশনটা এগুলো কিন্তু প্রশ্ন খুব হয়। ঠিক আছে, তাহলে বলতেছি যে এক্স ওয়াই এন্ড জেড আর পেইড এর টোটাল টাকা 5500 ফর পার্টিকুলার জব। এক্স ইজ পেইড 133.33 of the amount paid to y and y is paid 75% of the amount paid to z. How much is paid to z? তাহলে দেখেন এখানে বিডিবিএল এর 2017-তে আসছে। তাহলে এখানে কি করা দরকার? এখানে এক্স ওয়াই জেড এর রিলেশনটা ধরতে পারা দরকার। কিরকম? যে 3 ওয়ার্কার্স এক্স ওয়াই জেড। ওকে, এক্স ওয়াই জেড। ঠিক আছে, এন্ড বলছে কি যে এন্ড জেড 3 ওয়ার্কার্স এক্স ওয়াই জেড আর পেইড এর টোটাল অফ টাকা 5500। এটা হচ্ছে টোটাল টাকা। ওকে, সমস্যা নাই। এক্স ইজ পেইড 133%। এটা একটু দশমিক আছে তো এটাকে ঝামেলার জন্য ফ্র্যাকশনে কাটাবো। এটা যদি খেয়াল করবেন যে ফ্র্যাকশনে যদি আমরা কাটি তাহলে এটা 4/3 হবে, কারণ 3 দিয়ে 4কে ভাগ করলে 1.33 আসে। ঠিক আছে, তাহলে কাটাকাটি করা যাবে আর কি। তো পার্সেন্টেজে কনভার্ট করলে হচ্ছে 133%, মানে দেখেন 33.33% মানে কি 3 ভাগের 1 ভাগ,
তাহলে 3 ভাগের সাথে 3 ভাগের 1 ভাগ যোগ করলে 3 ভাগের 4 ভাগ, তখন এটা 133.33% হয়। তার মানে তাহলে এক্স ইজ পেড এত পার্সেন্ট অফ দ্য অ্যামাউন্ট পেড টু ওয়াই। তার মানে এক্স যদি 4 টাকা পেড হয়, ওয়াই হবে 3 টাকা। এই জিনিসটা ভেঙে নিতে পারতে হবে, ঠিক আছে। এরপর কি বলছে, and y is paid 75% of amount paid to z। এই y 75% পেড হয়। 75% মানে কি? 75% মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ। তার মানে y is paid 3/4, তার মানে y কে 3 টাকা দিলে z কে আবার 4 টাকা। এই রেশিওটা কিন্তু সুন্দরভাবে মিলে গেল, মানে 4:3 এটা, আর এটা হচ্ছে 3:4। এখন যেহেতু দুই জায়গায় y এর মান 3 আছে, তাহলে এক লাইনেই লেখা যায়। এখন কি হচ্ছে, হাউ মাচ ইজ পেড টু জেড, জেড কে কত টাকা দেওয়া হলো, তাহলে টোটাল কত টাকা পেড, 5500। এর মধ্যে যদি আমরা অনুপাত সাজাই, তাহলে এ 4 ভাগে 3 ভাগ, এ 4 ভাগ, তাহলে টোটাল 4 4 8 আর 3 11, 11 ভাগে 4 ভাগ, 5 11 55, 500, 4 আর 500 গুণ করলে 2000। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে জেড কে দেওয়া হয়েছে টোটাল 2000 টাকা। একইভাবে এক্স কেও দেওয়া হয়েছে 2000 টাকা। তাহলে 2000 2000 4000 চলে গেলে ওয়াই পাবে 1500 টাকা, ঠিক আছে না? আচ্ছা, ওকে, নেক্সট আসি। একটা করে ম্যাথ শেষ করে আপনি একটু কমেন্টগুলো দেখবেন। কমেন্টের জন্য অনেকক্ষণ অপেক্ষা করা লাগে, ততক্ষণে একটা অঙ্ক করা যায়, বুঝছেন, মানে একটু স্লো হয়ে যায়। এই জন্য ফার্স্ট অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে 107-এর অ্যান্সার হচ্ছে 2000। 105 অ্যাগেন করার কথা বললেন। 105-এর অর্থটা বুঝলে হয়ে যাবে যে 65 জন ছাত্র সবাই 20% করে, আর 4 জন টিচার 65 জন ছাত্রের 40% করে মিষ্টি পায়। তাহলে টোটাল মিষ্টি কত? তাহলে এক একজনে যদি পায়, তাহলে 65-র সাথে ছাত্রদের 20% 13 গুণ, আর টিচারদের 4-এর সাথে এই ছাত্রদের 40% মানে 26 গুণ। তারপরে দুইটা গুণ ফলে হচ্ছে আলাদা আলাদা মিষ্টি, যোগ করলে একসাথে টোটাল মিষ্টি। 106 নাম্বার। আচ্ছা, এটা তো করলাম। 106 7 সিরিয়ালি করে দিতেছি তো। আর 108 নাম্বারটা আগের নম্বরের সাথে হুবহু মিল আছে, নিজে করতে হবে। 108 নাম্বারটা পারবেন তো নাকি? যদি পেরে থাকেন তাহলে নেক্সটটা আসে। মানে পার্সেন্টেজের রিলেশনটা জাস্ট ধরে দিতে হবে, ঠিক আছে। আমি একটু ফাস্ট ধরে দেই। পরীক্ষার হলে স্টাডি কি হবে, পরীক্ষার হলে অঙ্কটা আসছে, আপনি চলে আসছে পরীক্ষায় এইভাবে, এটা কিন্তু এরকম হুবহু অঙ্ক আসে। এটা পার্সেন্টেজ হয়তো চেঞ্জ করে দিতে আসবে, এই 3 জনের রিলেশন দিয়ে আসবেই, যে কোনো পরীক্ষায় প্রশ্ন পাবেন। হ্যাঁ, জানা যাচ্ছে আমি তো এরকম চাপাবাজদের মতো কথা বলতে পারি না যে এটা 100% কমন, এটা পরীক্ষায় আসবে 1 নম্বর কমন দিয়ে দিলাম, মানে এই টাইপের কথা আমার সাথে যায় না। আমি জাস্ট শেখাই দিতেছি এবং টার্নিং পয়েন্টগুলো ধরাই দিতেছি। হ্যাঁ, দেখেন, তাহলে 3 ওয়ার্কার্স XYZ এর টোটাল অফ টাকা 36,600, তাহলে হচ্ছে এ উইক। এখন এই উইকটা কি এটার উপর ইফেক্ট ফেলবে কিনা, পরে কি মান্থ দেওয়া আছে, নাই, উইকে দেওয়া আছে, তাহলে এখানে এই উইকটা কোনো ফ্যাক্টরে না, ঠিক আছে। ফ্যাক্টর কি? ফ্যাক্টর হচ্ছে এটা কয়জনের টোটাল টাকা। এক্স ইজ পেড 125%। এখন এই পার্সেন্টেজ নিয়ে ডিল করতে গেলে সময় বেশি লাগবে, বুঝছেন। 125% মানে কি, একজন 100 টাকা হলে আর একজন হচ্ছে 125 টাকা, তার মানে রেশিওটা হচ্ছে 4:5। এখন এক্স ইজ পেড, এক্স এ হচ্ছে 125% পায়, তার মানে এখানে রেশিওটাতে এই 5 হচ্ছে এক্স এর ভ্যালু, আর এই ওয়াই হচ্ছে 4। তার মানে এক্স অনুপাত ওয়াই যদি সাজাই, তাহলে বিষয়টা হবে 125:100, তার মানে 5:4। এটা লেখালেখি কিচ্ছু লাগবে না, আপনি জাস্ট 125% দেখে মাথা খাটাবেন, 5:4। আর যদি না পারেন, তাহলে প্রথম ক্লাসের ফ্র্যাকশনের সাথে পার্সেন্টেজের রিলেশনটা একটু বারবার দেখবেন, ঠিক আছে না। তাহলে এখান থেকে বুঝলাম এক্স আর ওয়াই এর রেশিও হচ্ছে 5:4। টাকার কথা আসলে রেশিও আকারে চিন্তা করলে সহজে হয়। আবার ওয়াই ইজ পেড 80%, এন্ড দ্য অ্যামাউন্ট ওয়াই। আচ্ছা, কিন্তু এন্ড ওয়াই বলে নাই, কি বলছে সেন্টেন্সটা একটু মিলাই। এক্স ইজ পেড 125% দ্য অ্যামাউন্ট ওয়াই, এন্ড ওয়াই আবার বলে নাই, কিন্তু এই ইজ বলছে। এই ইজ সাবজেক্টটার মানে ভার্বটার সাবজেক্ট কোনটা? এই ইজ সাবজেক্টটার মানে ভার্বের সাবজেক্ট কিন্তু এক্সই আছে, ঠিক আছে। পেইড টাকা 80% অফ দ্য অ্যামাউন্ট জেড ইজ পেইড। তাহলে এক্স এর যে টাকাটা, এটা যে দেখেন 5:4 আছে না, এক্স আর ওয়াই আছে না, এক্স এর এই টাকাটা জেড এর আবার 80%। তাহলে 80% সমান সমান যদি 5 হয়, 100% সমান সমান কত হবে? বুঝছেন বিষয়টা? আচ্ছা, হাউ মাচ ডাজ এক্স মেক?
তাহলে এখানে আমরা জাস্ট দুইটা রেশিও বানাই ফেলি, তাহলে হয়ে যাচ্ছে কিন্তু এক্স এর সাথে একটা ওয়াই এর রিলেশন, আবার এক্স এর সাথে একটা জেড এর রিলেশন। এক্স এর সাথে যখন ওয়াই এর রিলেশন হচ্ছে তখন হয়ে যাচ্ছে কত 125 আর 100, আর এক্স এর সাথে যখন জেড এর রিলেশন তখন হচ্ছে 80 আর 100। এখন আমরা এইটা ধরে আগাবো নাকি এটা ধরে আগাবো, এখানে আমরা ক্যালকুলেশন দেখলে বুঝবো। এখানে 5 আর হচ্ছে 4, এই দেখেন 5 আছে না এখানে, আর এখানে 4 আছে না, এখানে 80 আছে। তাহলে এক্স এর মানটাকে 80 বানাইতে গেলে কি করতে হবে, 500 লং 80, 400 লং 64। এইভাবে লিখে করলে একটু সুবিধা হবে, ঠিক আছে। আমাদের মেইন টার্গেটটাই তো হচ্ছে এক্স এর মানকে সমান সমান করা, ঠিক আছে না। তো এক্স এর মান যখন সমান সমান হয়ে গেল, এখন উত্তর কি চাইছে, হাউ মাচ ডাজ এক্স মেক এ উইক। তাহলে এখানে দেখেন 80 64, এখানে 80 100 আছে। তাহলে এক্স ওয়াই জেড এর রেশিওটা কত হবে, এক্স এর মান তো দুই জায়গাতে 80, ওয়াই এর মান তো 64 আর জেড এর মান তো 100। 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 4 25 100, 400 লং 64, 4 20 80, এটা হচ্ছে রেশিও। আমাদের টাকা কত 36,600, তাই না। কে চাইছে এক্স এর টাকা, এক্স এর টাকা হবে 36,600 কে গুণ করে 25 আর 20 45 আর 16 হচ্ছে 61, 61 ভাগের এক্স এর টাকা হচ্ছে 20 ভাগ। 61 দ্বারা কিন্তু ভাগ করা যায়, দেখেন 6 6 36 আর 6 কে 6, তার মানে 6 গুণ, ঠিক আছে। আর 2টা শূন্য, 20 আর 600 গুণ করলে হচ্ছে 12,000। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 12,000 বি, ঠিক আছে। আচ্ছা, এটা রেশিও আকারে গেল। এখন রেশিও আকারে অনেকে তো সবার মাথায় খেলবে না, তাই না। তাদের জন্য কি কাহিনী, তাদের জন্য হচ্ছে পার্সেন্টেজটাই কাহিনী। পার্সেন্টেজটা হচ্ছে কি, ওয়াই যদি 100% হয়, এক্স যদি হয় 125%, আবার জেড এর হিসাবটা বাইর করার জন্য দেখেন যে জেড ইকুয়াল টু মানে জেড এর 100% ইকুয়াল টু হচ্ছে এক্স এর 80%। এই শেষে 80% আছে, 80% আমার জেড, জেড এর 80% সমান সমান এক্স, জেড এর 80% সমান সমান এক্স। তাহলে জেড সমান সমান কত, এই 80%টা ওই পাশে চলে যাবে, ওই পাশে চলে গেলে হবে কত, এক্স গুণন উপরে 80 নিচে উপরে 100 নিচে 80। এখান থেকে এক্স ওয়াই জেড এর সমীকরণ সাজাইলেও হবে। তো রেশিও আকারে সহজ, এমসিকিউ এর জন্য অনেক সহজ। একশো 7-এর পরে 8 নম্বর করা শেষ। এখন একজনের কমেন্ট আসছে 107 আগেন, এই সময় তো হচ্ছে না। একশো 9 নম্বর অঙ্কের অ্যান্সার দেন। রিপ্লাই একশো 9 নম্বরের কথা তো অনেকক্ষণে বলছি, কেউ কি পারতেছেন? আচ্ছা দেখেন, দেয়ার আর এন স্টুডেন্ট ইন স্কুল, একটা ক্লাসে এন সংখ্যক স্টুডেন্ট আছে। ইফ আর পার্সেন্ট অ্যামং দেম মানে কি, অ্যামং দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদের মধ্যে আর পার্সেন্ট কি হচ্ছে, তাহলে এন এর আর পার্সেন্ট, হ্যাঁ, আর 12 ইয়ার্স অর ইয়াঙ্গার, এদের বয়স হচ্ছে 12 বছর অথবা তার থেকে ইয়াঙ্গার মানে ছোট। হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু আর ওল্ডার দ্যান 12। তার মানে এখানে কিন্তু 3 ধরনের স্টুডেন্ট আছে, 1 2 3। তার হচ্ছে 12 থেকে 12 প্লাস আর 12 থেকে কম মানে -12। তো এর মধ্যে দেয়ার আর এন স্টুডেন্ট, এই সবগুলো স্টুডেন্ট মিলে তো হচ্ছে এন জন। আর পার্সেন্ট অ্যামং দেম আর 12 ইয়ার্স অর ইয়াঙ্গার, তাহলে 12 ইয়ার্স অর ইয়াঙ্গার মানে এই দুটা হচ্ছে, এই অংশটা হচ্ছে এন এর আর পার্সেন্ট। তার মানে এন আর ডিভাইডেড 100, এটা কি, এইটা হচ্ছে এই অংশটা। তাহলে ওই অংশটা কত হবে,
টোটাল যেহেতু n স্টুডেন্ট, এর মধ্যে থেকে এই পাশেরটা যদি বাদ দিয়ে দেই nr ডিভাইডেড 100, তাহলে ওই পাশেরটা বাইর হয়ে যাবে, তাই না? তাহলে 100 নিচে 100 n মাইনাস nr, এখন n যদি কমন নেই উপরে থাকতেছে 100 মাইনাস r, নিচে হচ্ছে 100, তাহলে n ইন্টু 100 মাইনাস r, n ইন্টু 100 মাইনাস r ডিভাইডেড 100। চিত্রটা দেওয়ার কারণে যত সহজে বোঝা যাচ্ছে, আপনার তো অত সহজে মাথা কাজ করতেছে না, তাই না? আচ্ছা, চিত্রটা ধরতে পারছেন? আরেকবার বলি, n সংখ্যক স্টুডেন্ট আছে, এরা হচ্ছে টোটাল সবগুলা মিলে n। এখানে 3 গ্রুপের লোক আছে, একজন হচ্ছে 12 বছর বয়স, আরেকজন হচ্ছে 12 বছরের নিচে, আরেকগুলো হচ্ছে 12 বছরের উপরে, ঠিক আছে? তাহলে এখানে n এর r% যদি আমি নেই, তাহলে এই 2 গ্রুপের স্টুডেন্ট বাইর হবে। তাহলে তৃতীয় গ্রুপের বাইর করার জন্য টোটাল স্টুডেন্ট যদি n থেকে এই গ্রুপটা বাদ দিয়ে দেই, তাহলে অন্য গ্রুপটা বাইর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। এত রেসপন্স কম যে নিজে নিজে সব করতে হচ্ছে। আচ্ছা, আজকে ডাবল ক্লাস নিলাম তো, অনেক ক্লান্ত, আজকে বন্ধে থাক, আগামী দিনে ফুল স্পিডে ক্লাস নিব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।